প্রধানমন্ত্রীর নাম না নিয়ে বলি, সরকারের শীর্ষ পর্যায় থেকে যে ভালো নির্বাচন চেয়েছে সবার অংশগ্রহণে, এটা তো আমি দেখি না, কোনোভাবেই দেখি না। খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা অগ্নি সন্ত্রাস করে তাদের সঙ্গে কিসের সংলাপ, সংলাপটা কে করবে? বিরোধী দল কি সংলাপ করবে? সংলাপ করবে, আমরা 18 সালের যদি প্রেক্ষিতটা ধরি, সরকারই ডেকেছিল। কিন্তু এইবার কি সেরকম ডাকার মানসিকতা ছিল? আচ্ছা, বিএনপি না হয় সন্ত্রাসী দল, তো বিএনপি ছাড়াও তো প্রায় 60-62টা নিবন্ধিত অনিবন্ধিত দল নির্বাচনের বাইরে চলে গেল, একটা বড় অংশ। তাদেরকে কি ডাকা হয়েছিল যে ঠিক আছে, বিএনপি বাদে বাকি যারা অগ্নি সন্ত্রাসে নাই তারা আসো? সিপিবি তো নিবন্ধিত দল, বাসদ তো নিবন্ধিত দল, তাদেরকে কি ডাকা হয়েছে? ডাকা হয়নি। আসলে সরকার একা একা জানে যে নির্বাচনে যদি সবার অংশগ্রহণ হয়, যদি হতো, আমি তর্কের খাতিরে ধরে নিই, যদিও আমি মনে করি যে এই নির্বাচনে অংশ নিলে এখনকার আমরা যেটা লাস্ট নির্বাচনে দেখলাম, যে যেটাকে বলা হয় অনেকে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে প্রশাসন ছিল আচ্ছা ঠিক আছে, যেই জিতবে সেই তো আমার। কিন্তু যেই বিরোধী দল অংশ নিত তখনই তার চেহারাটা চলে যেত সেই 18 সালের মতন। তো এখন যেটা আমি বলি যে তর্কের খাতিরে যদি এই বিষয়টা ধরে নিই যে না, সরকার যে চেয়েছে এরকম কোনো নমুনা তো নাই। আর সরকারের দুইটা দিকটা ওপেন দেখা গেছে, সেটা হলো যে যাতে অংশ কোনোভাবেই না নিতে পারে। 28 তারিখটা একটা বড় ধরনের একটা অজুহাত ছিল। ওই অজুহাতে একসঙ্গে তারা দুইটা প্রক্রিয়া চালু করছে। এক হলো মানে যাদেরকে দণ্ড দেওয়া হবে তাদেরকে দ্রুত বিচার করো, রাত পর্যন্ত কোর্ট খোলা রেখে তাদের বিচার হয়েছে এবং দফায় দফায় তাদের হলো দণ্ড দেওয়া হয়েছে, খুব মেপে 2 বছর 8 মাস, 2 বছর 7 মাস, যাতে 2 বছর হলেই যাতে সে নির্বাচনের অযোগ্য হয়। তারপর হলো বাকি যারা আছে তাদেরকে সবাইকে জেলে পড়ো। এরকম অবস্থার মধ্যে যদি বিএনপি কথার কথা যদি সিদ্ধান্তও নিত যে আমরা নির্বাচনে যাব, মানে কে সিদ্ধান্ত নিত, কোথা থেকে নিত, কীভাবে নিত, এর তো কোনো মানে কোনো পথটাই রাখে নাই। তাহলে সরকার যে চেয়েছিল, মানে কোথায় চেয়েছিল, কার কাছে চেয়েছিল যে আমরা নিজেরা একটা ভালো নির্বাচন করব, সেটা বলা যায় যে খুব সাকসেসফুলি হয়েছে। কিন্তু ওইটা করতে যেটা হয়েছে, গণতন্ত্রের ক্ষতি হয়েছে এবং বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে আমার মনে হয় যে একটা ক্ষতিকারক দেশ হিসেবে বাংলাদেশ আবির্ভূত হলো। এই কারণে যদি এই মডেলটা আমি ধরি, কথার কথা, যদি কোনো দেশ মনে করে যে আচ্ছা বাংলাদেশে তো একটা গণতান্ত্রিক নির্বাচন, ওরা তো বলে খুব ভালো নির্বাচন হয়েছে, অভিনব নির্বাচন হয়েছে এবং বলছে কার্যকর সংসদ নির্বাচন আছে, তো বিশ্বের দেশে যেসব দেশে ক্ষমতাসীনরা আছে তারা যদি এরকম একটা চিন্তা করে, তাদের মধ্যে একটা চিন্তার খোরাক কিন্তু জোগালো হচ্ছে বাংলাদেশের এই নির্বাচনী মডেল। তার মানে কেউ যদি কোনোভাবে যদি ক্ষমতাটা দখল করতে পারে, 1/11 মতন যদি ঘটনা ঘটে কখনো, মানে সেটা তো প্রত্যাশিত না বলছি, এটাও তো আমরা কখনো কল্পনা করিনি, তাহলে 1/11 মতন ক্ষমতা মানে যদি ঘটে, তাহলে অন্য একটা রাজনৈতিক শক্তি যদি আসে, আমি ধরে নিই বিএনপি আসলো, তো বিএনপি আসলে আমি তো মনে করি সে আওয়ামী লীগের চেয়েও ভালো নির্বাচন করতে পারবে। এই কারণে করতে পারবে কারণ আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই, আওয়ামী লীগের সঙ্গে আছে শুধু নিজেরা, তার বাইরে একটা শক্তি নেই। জাতীয় পার্টি একটা ক্ষয়িষ্ণু শক্তি এবং এটা আমি কি বলবো, এটা রংপুরের আগের দল বলা হতো, আমি বলবো যে রংপুরের কাউনিয়া উপজেলার একটা দল হইতে পারে এখন তাদের যে অবস্থা আকার। বিএনপি বরং ভালোভাবে করতে পারতো কেন? বিএনপির সঙ্গে জামাত, বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলন সহ বেশ মোটামুটি ভালো যাদের জনসম্পৃক্ত আছে এরকম কয়েকটা দল আছে। তো এই মডেলটা তো আওয়ামী লীগের এই মডেলটা বিএনপি আরও ভালোভাবে চর্চা করতে পারত। কিন্তু এইটাকে আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ না করে যে মধ্যবর্তী নির্বাচনের যে কথাটা আপনি বললেন, এটা সরকারেরই চিন্তা করা উচিত। আমি মনে করি যে এটা হয়তো একটা আকাঙ্ক্ষা যে এই নির্বাচন নিয়ে চলা উচিত না, যেমন চলা উচিত হয়নি 14 সালের ওই নির্বাচন নিয়ে একটা পুরো 5 বছর টার্ম পূরণ করা, যেমন উচিত হয়নি 18 সালের বিতর্কিত ওই নির্বাচন নিয়ে 5 বছর টার্ম পূরণ করা, এখনও উচিত হবে না। আওয়ামী লীগের তার নিজের স্বার্থে উচিত না। কেন উচিত না? আওয়ামী লীগের এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু তার একটা নৈতিক অবস্থান থাকলো যে আমরা এইরকম একটা সিস্টেমটাকে মানি নাই। কিন্তু আওয়ামী লীগের অবস্থা হয়েছে কি, আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করে প্রতিটি জায়গায় সেখানে একাধিক গ্রুপ তৈরি হয়েছে এবং এই গ্রুপটা এমন একটা অবস্থা হয়েছে, তার উপনির্বাচন
উপজেলা নির্বাচন দিতে তার ভয় হচ্ছে বলে সে তাড়াতাড়ি নৌকাটাকে অপসারণ করছে। কেন অপসারণ করছে? যে যুক্তিতে দেওয়া হলো, এখন কোন যুক্তিতে? ওই যুক্তিতে একটাই, যে মারামারি কাটাকাটি হবে, নৌকার অমর্যাদা হবে, কারণ নৌকার বিরুদ্ধে সবাই দাঁড়ায় গেলে, কারণ এবার 62টা নৌকা নাই। কি অদ্ভুত ব্যাপার, এটা তো আশ্চর্য ব্যাপার। তাহলে এই 62টা জায়গায় সিলেকশনটা ভুল হয়েছে। তাহলে যদি এই নির্বাচনটা আরও ফেয়ার হতো, আমি মনে করি যে মানে বিদ্রোহীদের বা স্বতন্ত্র বা ডামিদের জয় জয়কার হতো। তাহলে আমি মনে করি আভ্যন্তরীণভাবে দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতি হলো। এবং এখন যে নির্বাচনের দিকে তারা চলে গেল, এটা হচ্ছে ক্ষমতার কামড়াকামড়িতে। এখানে কোনো আদর্শিক নেই, এখানে হবে মাসল এবং টাকা পয়সার প্রতিযোগিতা। তাহলে নির্বাচনটাকে আমরা শেষ পর্যন্ত কোথায় ঠেলে দিচ্ছি? সেই যেইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন, সুশীল সমাজ, সুজন অনেক দিন ধরে কাজ করলো যে পেশি শক্তির ব্যবহার হবে না, কালো টাকার ব্যবহার হবে না, কম ব্যয়ের মধ্যে নির্বাচনটা হবে, সেই কনসেপ্ট থেকে আমরা একদম মানে ইউটার্ন করলাম, বিপরীত মুখে চলে গেলাম। এতে আমাদের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলো, দল হিসেবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলো। আমরা শুধু দেখছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতাটাই তো একমাত্র না, যদি একটা ফ্রি ফেয়ার নির্বাচন হতো, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ যদি হারতো, সে বিরোধী দলে থাকতো, বিএনপি যদি হারতো বিরোধী দলে থাকতো, তাহলে এই যে ডামি আমাকে বিরোধী দল সাজাতে হইলো, এটা হইতো না। নির্বাচনে নিজেদের মধ্যে আত্মহননটা হইতো না, খুনোখুনি নিজেদের মধ্যে 12 জন কি 13 জন তো মারা গেছে। উপজেলা নির্বাচনে কতজন যাবে? ইউনিয়ন পরিষদ নির্বাচনে কত গেছে? প্রায় 150 মানুষ মারা গেছে গত 7 ধাপের যে নির্বাচন। এরপরে আবার উপজেলা আছে, ডেফিনেটলি সেটা হবে। এবং এখনও বহু জায়গায় আমার জানা মতে অনেক জায়গায় কোন্দল মারামারি এটা চলছে অব্যাহতভাবে। নির্বাচনের পরে কয়েকদিন আগে সাভার একজন এবং আরেকটা জায়গায় 2 জন মারা গেছে। তার মানে এই যে একটা বিষ ঢুকে গেল, এটা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, দলকে ক্ষতিগ্রস্ত। আমি মনে করি এটার একটা, এই মডেলটা যদি নিয়ে কেউ গর্ব করে, আমি মনে করি একটা আত্মহনন। কিছু মানুষ যারা শুধু নির্বাচনে বিজয় হয়ে গেছে, যারা প্রোটেক্টেড, যারা কোনো পদ পদবিতে আছে, শুধুমাত্র তাদের জন্য হয়তো তারা মনে করছে না জানি কি করলাম, কিন্তু সে তার দল কর্মীদেরকে ভাবছে না ভবিষ্যৎটা কি হবে, ক্ষমতার পরিবর্তন হলে এই দল কোথায় যাবে, কতদিন আর পুলিশ পাহারা দিয়ে থাকবে, কতদিন আর প্রশাসন আগলে রাখবে। আপনি বলছেন যে সরকারের উচিত মধ্যবর্তী নির্বাচন দেয়, কিন্তু এই যে হঠাৎ করে গত 2 বছর আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের অনেক আনাগোনা, নানা রকমের চাপ, যদিও এখন নির্বাচনের পরেও তারা বলছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, একটা তাদের বড় প্রতিনিধি দল আসলো উচ্চ পর্যায়ের, এবং খুব নির্বাচনের পরপরই তারা আসলো বলা চলে যেতে পারে নতুন সরকার গঠন করবার সঙ্গে সঙ্গেই। তো আপনি কি মনে করেন কিনা যে তারা এরকম চাপটা, তারা বলছে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আপনি কি মনে করেন কিনা তারা এরকম কোনো চাপের মধ্যে? কেউ কেউ মনে করেন যে বাংলাদেশকে তারা একটা টেস্ট কেস হিসেবে দেখছে, এখন হয়তো একটু স্লো ডাউন করেছে, কিন্তু তাদের এই টেস্ট কেসের জায়গা থেকে তারা সরছে না বাংলাদেশকে। এটা ডেফিনেটলি আমি মনে করি যে তারা সরকারকে চাপে রাখলো এবং বিরোধী পক্ষকেও ধরে রাখলো, এরকম একটা নীতিতে চলে গেল। কেননা আমি আগেই বললাম যে বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে এবং সব পক্ষ যদি প্রতিনিধিত্ব না থাকে, তাহলে তো ডেমোক্রেসি শেষ। ডেমোক্রেসি শেষ মানে কি? একটা গণতান্ত্রিক দেশ যা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে করে একটা পর্যায়ে যাচ্ছিল, এটা যদি আরও 8টা-10টা টার্ম পার করতে পারতো, তাহলে হয়তো একটা আমরা কাঠামো পেতাম। সেই জায়গা থেকে একটা স্বৈরতান্ত্রিক পথে যাওয়া মানে হচ্ছে চীন, রাশিয়া ওই ধারায় চলে যাওয়া। এটা তো গণতান্ত্রিক বিশ্বের কোনো বড় কোনো সদস্য মানে ইউরোপ, আমেরিকা, এটা তো তারা সহ্য করবে না। তো সেই কারণে আমি মনে করলাম যে করছি যে এই যেই টিমটা চলে আসলো নির্বাচনের পর, তারা কিন্তু সরকারকে একটা মেসেজ দিল যে তোমাদের সাথে সরকারি পর্যায়ে শুধু সম্পর্ক থাকবে, আর রাজনৈতিক পর্যায়ে থাকবে না। আর রাজনৈতিক দলকে বিরোধী পক্ষ, সুশীল সমাজ, যেই সিলেকশনটা দেখলাম, তাতে কিন্তু মেসেজ দিল যে আমাদের আসলে আমরা বিরোধী পক্ষকে তোমরা যতই নির্মূল করতে চাও, উৎখাত করতে চাও, নিশ্চিহ্ন করতে চাও, আমরা কিন্তু তাদের সঙ্গে আছি, তাদের পাশে থাকবো। আর সরকারকেও দেখেন এখানে দল হিসেবে আওয়ামী লীগকে ডাকেনি, এখানে সালমান এফ রহমান, ওবায়দুল কাদের আর মাফ করবেন হাসান মাহমুদ। তার মানে সরকারি পর্যায়ে জলবায়ু, যদি আমরা বলি ইন্দো প্যাসিফিক, আর সালমান এফ রহমান হচ্ছে বিনিয়োগ বাণিজ্য। তাহলে নির্বাচনের আগে কিন্তু তারা বলছিল যদি আমাদের মতন করে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সীমিত করে আসবো সম্পর্কের ক্ষেত্রে। তার কিন্তু প্রতিফলন দেখা গেল। নির্বাচনের আগে আমরা দেখতাম
শুধু আওয়ামী লীগ বিএনপি না, জাতীয় পার্টিকেও তারা ডাকতো। এবার তো বিরোধী দলকে আমার ধারণা যে তারাও বোধহয় রিজেক্ট করছে যে না, এই দেশে কোনো বিরোধী দল নেই। তো এর মধ্য দিয়ে এই বৈঠকগুলি কাদের সাথে কথা বললো, কি কথা বললো, এই সফরসূচিটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারা একটা ভারসাম্যমূলক একটা রাজনৈতিক কাঠামো এখানে তারা পছন্দ করে এবং শ্রমিক সংগঠনের অফিসে তারা চলে গেল। রাইট। এইসবগুলি দিয়ে আমি এই জন্যই বলছি যে আমরা যেভাবে মনে করছিলাম যে সম্পর্কে নতুন দিগন্ত সূচনা হলো, তো সুতরাং নির্বাচন পাস্ট এটা নিয়ে আর না, পাস্ট ওইটাই হচ্ছে ভিত্তি। যেই নির্বাচনটা হলো সেই নির্বাচনটা তারা মানেনি। সুতরাং ওই ধারায় যেই ধারাটা তারা যেটা চাচ্ছিল, যেটা আকাঙ্ক্ষা, যেটা এদেশের মানুষের আকাঙ্ক্ষা, সেই ধারায় নির্বাচনটা হোক, এটাই হচ্ছে বার্তাটা আমার ধারণা তারা দিয়ে গেল।